আসসালামু আলাইকুম। কেমন আছো এইচএসসি ও অ্যাডমিশনের শিক্ষার্থীরা? তা আমি আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনে আসা এই ইউনিটের আইসিটি কোশ্চেন সলভ করব। তো একটু বলে দিই, 100 মার্কের মধ্যে 60 মার্ক এমসিকিউ ছিল, 40 মার্ক রিটেন ছিল। তার মধ্যে 3টা আইসিটির কোশ্চেন আসছে। গেস হোয়াট, 3টা মার্ক হচ্ছে 15 নাম্বার। ভাই এমন কোশ্চেন আসছে না যে কলেজের শিক্ষার্থীরাও পারবে। বাট আমার এক্সপিরিয়েন্স বলে অ্যাডমিশন টাইমে আইসিটি খুব বেশি প্রায়োরিটি দেওয়ার মতো সময় ছিল না, কারণ মাত্রই জাহাঙ্গীরনগর, খুলনা বিশ্ববিদ্যালয় এই ইউনিট এবং ধরো হচ্ছে আর কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ধরো তোমার আইসিটি আছে। তো মাত্র এই 3টার জন্য আসলে তেমনভাবে পড়া হয় না। এইখানেই প্রবলেম। বোর্ডের পড়ার একটা ফ্লোতে থাকলেও তুমি এটা পারতা। তো যারা একেবারেই পড়ো নাই তারা খুব আফসোসে আছো যে তুমি জানো যে যারা অল্প পড়ছে এবং আইসিটির এই কোশ্চেনটা পারছে তারা অনেক দূর আগায় যাবে। আর মেজরিটি যেহেতু প্র্যাকটিসে ছিল না, খুব আফসোস হবে যে 5-10 মার্ক, 3টা 15 মার্ক, একটা দুটো না পারলেই তো অনেক ক্ষতি। তো সমস্যা নেই, সামনে ধরো রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা আছে, অথবা যারা কলেজের শিক্ষার্থীরা আছো তারা চাইলে দেখতে পারো যে কলেজে আসা কোশ্চেনগুলো মানে বোর্ড কোশ্চেনগুলো কীভাবে অ্যাডমিশনে চলে আসতে পারে। বাট হ্যাঁ, এমন কিছু পয়েন্ট থেকেই আসছে যেগুলো আসলে কলেজের শিক্ষার্থীরাও ভুল করে। সো আমি যদি একটু যাই, দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আমরা কেন ব্যবহার করি? আমরা কিন্তু বলছিলাম যে ঋণাত্মক সংখ্যা উপস্থাপনে সকল ডিভাইস টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে। তো টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে 80 থেকে 93 হচ্ছে আমাকে বিয়োগ করতে হবে, এবং যেহেতু 80 ছোট 93 বড়, বিয়োগ করলে নেগেটিভ হবে, একটু মাথায় রাখি। ধরো হচ্ছে 80 থেকে আমি হচ্ছে 93 বিয়োগ করব, কিন্তু আমরা সবাই জানি কম্পিউটার তো বিয়োগ করতে পারে না, কম্পিউটার শুধু যোগ করে, শুধু যোগ করে। তার মানে আমাকে যেটা করতে হবে 80-র সাথে যোগ করতে হবে, বাট যোগ করলে তো বিয়োগ হয় না। হয়, যদি আমি 93 এর ঋণাত্মক সংখ্যাটা আমি রাখতে পারি তাইলেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমি 80-র সাথে যোগ করব, বাট 93 এর ঋণাত্মক সংখ্যাটাই উপস্থাপন করবো টুস কমপ্লিমেন্ট দিয়ে। বাকি কাজ কিন্তু আমরা বলে দিই, আমরা কিন্তু আবারও বলি, আমরা কিন্তু বাইনারি যোগ করতে আসছি, কারণ কম্পিউটার সকল কাজ যোগের মাধ্যমে করে। সকল গুণ, বিয়োগ, যোগ, ভাগ, ভিডিও দেখো, যাই করো, যেটাই করো, গেম খেলো, সব কিছু কম্পিউটার যোগের মাধ্যমে করে। ওকে, তো এখন হচ্ছে কথা হচ্ছে 80-র বাইনারি লাগবে, 93-র বাইনারি লাগবে। তো আমরা হচ্ছে প্রথমে একটু চলো বাইনারিটা বের করে নিয়ে আসি। তো এর জন্য আমরা জানি, শর্টকাট জানি যে প্রথমে 1 থেকে শুরু করতে হয়। 1-এর ডাবল 2, 2-কে 2 দ্বারা গুণ দিলে 4, 4-কে 2 দ্বারা গুণ দিলে 8, 8-কে গুণ দিলে 16, 16-কে দিলে 32, 32-কে দিলে 64, 64-কে দিলে 128। বাট দেখো, খেয়াল করে দেখো, 80 এবং 93 কেউই 128 থেকে বড় না, তার মানে আমার এই বড় সংখ্যাটার দরকার নেই। এখন আমি একটা কালার নিলাম, যে ধরো এই কালারটা, এইখান থেকে আমি হচ্ছে 80-এর বাইনারি বের করতে চাই। আমরা জানি যেভাবে গুণ করার পর যাদেরকে যোগ করলে 80 হবে তারা 1 হবে, বাকি সবাই 0 হবে। অর্থাৎ 64 আর 16 যোগ করলে কত হয়? 80। তার মানে এটা 1, এটা 1, আর এই বাকি সবাই 0, কারণ এদেরকে আমি যোগফলে নেই। অনুরূপভাবে যদি আমি আরেকটা কালার নেই, ধরো হচ্ছে 93, তাহলে আমার কাকে লাগবে? 64-কে লাগবে, এবং 16 যোগ করলে কত হয়? 80। 80 আর 8 যোগ করলে কত হয়? 88। 88 4 92, 92 1-এ 93। তাহলে এটা হবে 1, এইটা হবে 1, এইটা হবে 1, এইটা হবে 1, এটা হবে 1, আর বাকি দুইটা হয়ে যাবে 0। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, যে বাইনারি আমরা যখন ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করি, আমাকে মিনিমাম কত বিট রেজিস্টারে আমি রাখবো সেটা নিয়ে চিন্তা করতে হবে। যেহেতু কিছুই বলে নাই, আমরা জানি যে কিছুই যদি না বলে আমরা ম্যাক্সিমাম টাইপে হচ্ছে 8 বিট রেজিস্টার দিয়ে কাজ করব। 8 বিট রেজিস্টার, তার মানে এই বাইনারি সংখ্যাকে 8 বিট সংখ্যায় আমাদের রূপান্তর করতে হবে। ওকে, তো যেহেতু অলরেডি যদি একটু গণো, তাহলে দেখো 1 2 3 4 5 6 7, 7 ঘর করে আসে, জাস্ট একটা সামনে 0 বসাই দিলেই 8 ঘর হয়ে যাবে। তাহলে 8 বিট রেজিস্টারে আমরা উপস্থাপন করলাম। তো এই ক্ষেত্রে একটা হচ্ছে আমি বলছিলাম যে 256 হচ্ছে যদি ছোট সংখ্যা হয় আমরা 8 বিটে করব, কিন্তু 256 থেকে যদি বড় সংখ্যা হয় তাহলে 16 বিটে করবো। 16 বিট দিবে না, বুঝতে পারতেছে, এতগুলো ঘর আসলে দেওয়ার চান্স নাই। পরীক্ষার জন্য 8 বিটই পারফেক্ট। ওকে, তাহলে এখন আমার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমি তো যোগ করব, বাট 93 এর ঋণাত্মক সংখ্যার সাথে যোগ করব।
সো 93 আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে। সো আমি হচ্ছে ফার্স্টে যেটা করব 93 দিয়ে শুরু করব। তো 93 এর ক্ষেত্রে আমরা মাত্রই শিখলাম যে 93 এর বাইনারি হচ্ছে 1 0 1 1 1 0 1, বাট এটা হচ্ছে 7 বিট, সামনে একটা 0 দিব, এটা হয়ে গেল 8 বিট। এখন আমি ফার্স্টে যেটা করব এগুলোকে উল্টায় দেব, উল্টায় দিলে আমাদের হয়ে যাবে ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ 2-এর পরিপূরকের আগে আমাকে 1-এর পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। জাস্ট 1-কে 0, 0-কে 1 করলেই কাজ শেষ। তো আমি এটার জন্য ধরো একটা ডিফারেন্ট কালার নেই, যে ধরো উল্টালে কি হবে, 0 হবে 1 0 1 0 0 0 1 0। তো এইটাকে আমি ব্রেকেটে লিখবো ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে 1-এর পরিপূরক, এবং তার সাথে যদি আমি সিম্পলি 1 যোগ করি, যে এটা হচ্ছে 1, তাহলে আমি যা পাবো সেটাই হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। তো 0 আর 1 যোগ করলে কথা হয় সবাই জানি বাচ্চারা 1, তাহলে বাকি যা আছে তা বসাই দিই, 1 2টা 3টা 0 1 0 1 এবং 93। তো এখানে মজার বিষয় হচ্ছে এটাকেই আমরা বলতেছি টুস কমপ্লিমেন্ট। তো খেয়াল করে দেখো যে সবার আগে 1 আছে, তো আমরা জানি যে সামনে 1 থাকা মানে এই রেজিস্টারের এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, কারণ সর্বভামের এই 1টা নির্দেশ করে চিহ্ন বিট বা সাইন বিট, সংখ্যাটা কি পজিটিভে আছে না নেগেটিভে আছে, তো অলরেডি নেগেটিভে আছে। এটা থেকে আরেকটু বুঝলাম, যেহেতু 80 থেকে 93 বিয়োগ করার কথা, অ্যান্সারেরও প্রথমে 1 থাকতে হবে। তো এই ছোটোখাটো জিনিসগুলো তোমাকে অনেক বেশি কনফিডেন্ট করবে, লজিক্যালি ভুল হওয়ার চান্সই থাকবে না। তো এখন আমি যেহেতু টুস কমপ্লিমেন্ট বের করে ফেলছি এবং 80 থেকে বিয়োগ ছিল, যেটাকে আমি যোগে আনছি, কেন? কারণ কম্পিউটার শুধু যোগ করে। তো চলো আমরা হচ্ছে প্রথমে 80টা হুবহু দেখে হচ্ছে লিখে ফেলি। তো এর জন্য হচ্ছে দেখো 80 এর বাইনারি 8 বিটের ক্ষেত্রে দেখো একদম ওপরে ছিল 1 0 1, বাট আমি হচ্ছে 8 বিট করার জন্য 0 দিয়ে শুরু করব, 0 1 0 1, ওকে। তারপরে আছে হচ্ছে 0, তারপর হচ্ছে 4টা 0, তার মানে 1 2 3 4, আর মাত্র আমি পাইলাম 93 এর টুস কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে 1 0 1 3টা 0 1 1। তার মানে আমি এখন কাজ করব সেটা হচ্ছে যোগ করব। আবারও বলি, আমাদের সিস্টেম শুধু কম্পিউটার শুধু যোগ করে, বাট টুস কমপ্লিমেন্টটা অলরেডি নেগেটিভ বোঝায়। এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্টের মজার বিষয়। দেখো সামনে কোনো মাইনাস নাই, বাট ইটস এ নেগেটিভ নাম্বার। সামনের প্রথম বিটটা চিহ্ন বিট, এই 1 থাকা মানে হচ্ছে নেগেটিভ, 0 থাকা মানে হচ্ছে পজিটিভ। এই যে 0 আছে এটি হচ্ছে পজিটিভ, 1 আছে নেগেটিভ। সিম্পলি এখন যোগ করব, যোগ করা মানেই অটোমেটিক আমাদের কী হবে, বিয়োগ বের হয়ে যাবে। যোগের মাধ্যমে বিয়োগ বের করা, এই ওয়ার্ডগুলো থাকলেই আমরা টুস কমপ্লিমেন্ট করি, করব যোগ, বাট নেগেটিভ সংখ্যার সাথে যোগ করা মানেই বিয়োগ করা। তো আমি হচ্ছে এর জন্য আরেকটা ডিফারেন্ট কালার ইউজ করলাম, ধরো হচ্ছে এইটা 1 আর 0 যোগ করলে আমি জানি এটা কত হয়, 1 হয়। 1 আর 0 যোগ করলে হয় 1, 0 0 যোগ করলে হয় 0, 0 0 যোগ করলে হয় 0, ওকে। তারপরে হচ্ছে 1 আর 0 যোগ করলে হবে 1, 0 আর 1 যোগ করলে হবে 1, 0 আর 1 যোগ করলে হবে 1, 1 আর যোগ করলে হবে 0, সরি 1, 0 আর 1 যোগ করলে। তার মানে আমি এটা পেয়ে গেলাম, এবং সবার আগে যেহেতু হচ্ছে 1 আছে, তার মানে এটা অবশ্যই নেগেটিভ সংখ্যা। বাট আমরা যেহেতু যোগ বিয়োগ জানি, আমরা হয়তো বা বলতে পারি যে আরে এত কষ্ট করার কি দরকার, এটা হবে -13। বাট পরীক্ষার হলে মনে রাখতে হবে যে যদি সামনে 1 থাকে, আমি হচ্ছে এটা এর জন্য একটু ব্রেকেট গোল করে দিই, সামনে যেহেতু 1 আছে, এটা একটা ঋণাত্মক সংখ্যা। সো তুমি এইটাকে উল্টালে, মানে এটা টুস কমপ্লিমেন্ট করলে তুমি 13-র বাইনারি পাওয়ার কথা। চাইলে আমরা জাস্ট একটু ভেরিফাইয়ের জন্য খুব দ্রুত ধরো হচ্ছে এটা একটু করে ফেলতে পারি, যে ধরো এটাকে আবার উল্টাইলে কি হবে বলো তো, 0 0 0 0 1 1 0 0, তার সাথে যদি 1 যোগ করি, মানে আবার টুস কমপ্লিমেন্ট করতেছি, যে এখানে উপরেরটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, 1 যোগ করলে 1 আর 0 যোগ করলে হবে 1, আর যা আছে তা। এটা কিন্তু আবার +13, এই যে 1 1 0 1 1 0 1, এটা কিন্তু +13, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট হলো। তো মনে রাখবা, টুস কমপ্লিমেন্ট মানেই কিন্তু নেগেটিভ সংখ্যা না। টুস কমপ্লিমেন্ট কি হচ্ছে, যে তুমি একটা সংখ্যা পজিটিভে আছে, পজিটিভ, তাকে টুস কমপ্লিমেন্ট করলে সে নেগেটিভ হয়ে যাবে, আর সে অলরেডি নেগেটিভে আছে, তাকে টুস কমপ্লিমেন্ট করলে সে পজিটিভ হয়ে যাবে। তার মানে টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে -1 দ্বারা গুণ দেওয়ার মতো।
টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে -1 দ্বারা গুণ দেওয়ার মতো। তাহলে আমরা আমাদের অ্যান্সারটা কাঙ্ক্ষিতভাবে পেয়ে গেছি। যদি এই স্টেপটা দেখো রিটার্নের জন্য কিন্তু খুব বেশি টাইম লাগবে না, আমি যদি বলি 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই এই পুরো রিটার্ন করে ফেলা পসিবল, যদি তোমাদের এই জিনিসগুলো আয়ত্ত থাকে। ওকে, এখন আসো এই কোশ্চেনটা আমার কাছে মনে হয় যে মেজরিটি স্টুডেন্টই পারার কথা না, যে কোশ্চেন 2 শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করে এক্সর গেট তৈরি করো। তা আমরা জানি যে ন্যান গেট হচ্ছে আমাদের সার্বজনীন গেটের মধ্যে পড়ছে। সার্বজনীন গেটে হচ্ছে 2টা গেট থাকে, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে নর। এদেরকে আমরা কি বলি? সার্বজনীন বা ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল বা সার্বজনীন। তো সার্বজনীন মানে হচ্ছে এই গেটগুলো দিয়ে পৃথিবীর সকল গেট বানানো পসিবল, অর্থাৎ এই গেটগুলো দিয়ে মৌলিক গেটগুলো বানানো পসিবল। তো আমাকে যখন বলা হয়েছে এক্সর গেট বাস্তবায়ন করো, আমি হচ্ছে একটু খুব দ্রুত যেটা করতে পারি, এক্সর গেটের ইকুয়েশনটা লিখে ফেলি। আমরা জানি যে ধরি সাপোজ এ এক্সর বি, এটার ইকুয়েশন হচ্ছে এ অ্যান্ড বি বার প্লাস বা অর এ বার অ্যান্ড বি। ঠিক আছে, এই কম্বিনেশন করে আছে। একবার একটার উপর বার থাকলে পরের বার ওইটা খালি, প্রথমে যেটা খালি ছিল পরের বার ওইটার উপর বার। এই হচ্ছে আমাদের এক্সরের ফাংশন। অর্থাৎ এখানে যদি আমি একটু ভালো করে আইডেন্টিফাই করতে চাই, একটু ভালো করে বুঝো এখানে কি কি আছে। 3টা জিনিস আছে এখানে। একটা যোগ আছে মানে কি, একটা অর ফাংশন আছে। তারপরে দেখো যে এ অ্যান্ড বি বার, তার মানে হচ্ছে এখানে একটা অ্যান্ড, আবার এ বার অ্যান্ড বি, তার মানে হচ্ছে অ্যান্ড ফাংশন আছে, অর ফাংশন হচ্ছে একটা, অ্যান্ড ফাংশন হচ্ছে 2টা। আর বি এর ওপর বার, এর ওপর বার, তার মানে নট ফাংশনও আছে, নট ফাংশনও আছে হচ্ছে কয়টা? 2টা। ওকে, তার মানে হচ্ছে আমরা বুঝলাম যে এক্সরের মধ্যে একটা অর অপারেশন, 2টা অ্যান্ড অপারেশন, 2টা নট অপারেশন আছে। এখন এগুলা তো আমরা অর গেট, অ্যান্ড গেট, নট গেট দিয়ে ইজিলি করতে পারি, বাট বলে দিয়েছে যে না, তোমাকে ন্যান গেট দিয়ে করতে হবে। তার মানে আমি যদি ন্যান গেট দিয়ে অর গেট বানানো শিখি, ন্যান গেট দিয়ে অ্যান্ড গেট বানানো শিখি, ন্যান গেট দিয়ে নট গেট বানানো শিখি, তার মানে আমি ন্যান দিয়ে এই সবগুলা গেটের জায়গায় ন্যান্ডই ব্যবহার করতে পারবো। বাট যেহেতু প্রতিটা গেট করতেই দেখা গেছে ন্যান গেট একাধিক লাগে, তো এটা পরীক্ষার হলে বসানো একটু টাফ। এর জন্য আমি আগে যেটা করবো, ন্যান গেট দিয়ে এগুলো বানানো শিখাবো, মানে ন্যান গেটের সার্বজনীনতার প্রমাণটা দেব, যাতে আমরা পরবর্তীতে ওইটা ইউজ করে খুব দ্রুত এক্সর গেটে ইউজ করতে পারি। ওকে, তো প্রথমে আসি, আমি হচ্ছে আমাদের ধরো হেডিং চেঞ্জ করব, যে আমি হচ্ছে ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা শিখব। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ন্যান গেট থেকে নট গেটের বাস্তবায়নের ক্ষেত্রে, যে আমরা জানি নট গেটে যদি আমি হচ্ছে এ ইনপুটে দেই, দেখো আই দিয়ে আমি বুঝলাম ইনপুট, তাহলে আউটপুটে যায় এটা হতে হবে এ বার। অর্থাৎ এ ইনপুট হলে আউটপুটে কী হতে হবে? এই যে এ ইনপুট হলে আউটপুট এ বার হইতে হবে, সিম্পল। তো আমরা অলওয়েজ মনে রাখবো সার্বজনীনের ক্ষেত্রে আমরা হচ্ছে আউটপুটটাকে এমনভাবে মডিফাই করব যাতে হচ্ছে বুঝতে পারি যে কি করলে শুধু এই রেজাল্টটাই আসতে পারে। তো আমি যদি খেয়াল করে দেখো, যেহেতু ন্যান্ড আছে, ন্যান্ড মানে নট আর অ্যান্ড গেটকে প্রায়োরিটি দেওয়া, আমি যেটা করতে পারি সিম্পলি যে এ এর সাথে এ এর অ্যান্ড করে দিলাম। এটা লেখা যায় না? হ্যাঁ, 2টা এ থাকলে একটাই হয়। তার মানে টেকনিক্যালি আমি যদি সেকেন্ডটা বাস্তবায়ন করতে পারি, অর্থাৎ এইটা বাস্তবায়ন করাতে পারা মানেই হচ্ছে এবার। তো তখনই বোঝা যাবে যে এ প্রবেশ করলো, হয়ে গেছে এবার। তো এর জন্য আমাদের যেটা করতে হয় দেখো, এ এবং এর সাথে অ্যান্ড হয়ে নট, অ্যান্ড হয়ে নট, অ্যান্ডও আছে নট আছে, যেটা অ্যাকচুয়ালি কার কাজ? ন্যান্ডের কাজ। তা আমরা যেটা সিম্পলি যেভাবে করতে পারি, যে আমার হচ্ছে এ একটা ইনপুট, এটা থেকে যাবে, যাওয়ার পর আমরা হচ্ছে একটা ডি আঁকবো। ডি মানে হচ্ছে অ্যান্ড গেট, তার আগে একটা গোল্লা দেবো, তার মানে হলো ন্যান্ড গেট। এবং এ থেকে আরেকটা লাইন নিই, অর্থাৎ 2টা লাইন যদি একই সাথে বের করে দেই, তাহলে কি হবে? এ মানে প্রথম লাইনটা থেকেও এ যাচ্ছে, সেকেন্ড লাইনটা থেকেও এ যাচ্ছে। 2টা এর মধ্যে আগে গুণ হবে অ্যান্ডের জন্য, দেন নটের জন্য হবে না, এবং এটা মানেই হচ্ছে এবার। তাহলে আমি বুঝলাম আমাকে যদি নট অপারেশন পাইতে হয়, মানে এ থেকে এবার পাইতে হয়, 2টা লাইনকে একটা লাইন করে দিব, সরি একটা লাইন থেকে 2টা লাইন করে দিব। অর্থাৎ একটা ইনপুটকে যদি আমি 2বার প্রবেশ করাই, কি গেট দিয়ে? ন্যান গেট দিয়ে, তাহলেই এটা নট গেট হিসেবে কাজ করবে। মাথায় রাখো, একটা লাইনই আমি যদি 2 ভাগ করে দিয়ে দেই, এ এটাও এ এটাও এ, 2টা এ গেছে, সাথে সাথে এটা কী হয়ে গেছে? নট গেট। মনে রাখলে আমরা পরের কাজটা খুব ইজি করতে পারবো। এখন আমি ধরো আরেকটা টাইটেল নিলাম, সেটা হচ্ছে যে ন্যান্ড দিয়ে
NAND দিয়ে সাপোজ হচ্ছে অ্যান্ড গেট বাস্তবায়ন, অ্যান্ড গেট বাস্তবায়ন। দেখো এগুলো কিন্তু অ্যাডমিশনে তোমার অবশ্যই হাতের কাছে থাকতে হবে, এইভাবে এত কিছু করার সুযোগ নাই। শুধু জানতে হবে যে NAND দিয়ে তোমার অ্যান্ড গেট কীভাবে বাস্তবায়ন করে। তো এর জন্য আমি হচ্ছে একটু সাইডে একটু সামারি নোট দিতে চাই যে আমরা জানি যে ইনপুটে যদি আমি A, B দিই, দুইটা দিই, তাহলে আউটপুটে আমার অ্যান্ড গেটের জন্য A আর B কে কী হতে হবে, গুণ হইতে হবে। এখন যেহেতু আমার গেট আছে হচ্ছে NAND, তার মানে শুধু অ্যান্ড দিয়ে হবে না, নটের কিছু একটা আনতে হবে। এর জন্য আমরা যেটা করব, AB এর ওপর দুইটা ডাবল বার দিব। আমরা জানি যে দুইটা ডাবল বার দিলে কোনো সমস্যা নেই। তো এবার খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো, A আর B এর মধ্যে অ্যান্ড হয়ে নট, একটা NAND-এর কাজ। দেন এইটার উপর আরেকটা নট, NAND দিয়ে নট তো অলরেডি প্রথমবার শিখে ফেললাম। তার মানে একটা NAND গেটের কাজের উপর যদি সাথে সাথে আরেকটা নট করে ফেলতে পারি, অর্থাৎ ওপরের মতো যেটা, তাইলে আমরা এটা পাওয়া যাব। তা আমি যদি একটু ধাপে ধাপে ব্যাখ্যা করতে চাই, ধরো হচ্ছে এই হচ্ছে A, এই হচ্ছে B, এ থেকে একটা লাইন, এ থেকে একটা লাইন, এইখানে আমার গেল হচ্ছে NAND। তাহলে আমি আপাতত এখানে পাবো কি, A আর B এর মধ্যে অ্যান্ড হয়ে নট। ওকে, সো অ্যান্ড হয়ে যে নট পাবো। এরপর যদি আমি দুইটাকেই একই সাথে NAND গেট দিয়ে পাস করে দেই, আমরা একটু আগে শিখলাম যে যা পাস করব সেইটার উপর একটা দাগ চলে আসবে, অর্থাৎ নট গেট হিসেবে কাজ করবে, এবং এইটাই কিন্তু হচ্ছে AB। তাহলে পরীক্ষার হলে যদি আসে, পরীক্ষার হলে আসলে যেটা আমরা বললাম, বাস্তবায়নের সময় কিন্তু এত ভাগ দেখাইতে পারবো না। জাস্ট মনে রাখবা, এই একটা গেটের পরে যদি যা পাবো সেটাকে একই লাইন দিয়ে পাস করি, অ্যাজ এ হোল, এই যে এইটা দেখতেছো না, এইটার উপর ধরো ভিতরে কি আছে দেখার দরকার নাই, এই স্ট্রাকচার থাকলেই যা পাঠাবা তারা গুণ হয়ে যাবে, সিম্পল। তার মানে এই দুইটা মিলে অ্যান্ড গেটের মতো কাজ করতেছে। এই হচ্ছে NAND দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন, কাজ শেষ। তারপরে আসো আরেকটা, সেটা হচ্ছে আমরা যদি ধরো একটা টাইটেল দেই, NAND গেট দিয়ে বা NAND দিয়ে, মানে NAND গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। তো এর জন্য ধরো আমি সাইড নোট আকারে অন্য আরেকটা কিছু নিলাম, ধরো এটা। তা আমরা জানি যে ইনপুটে যদি A আর B দেই, আউটপুটে যায় কি হবে, A যোগ B। বাট ঝামেলা হচ্ছে NAND-এ তো যোগের কিছু নাই। তো এর জন্য আমি একই কাজ করব, A আর B এর ওপর দুইটা বার দিয়ে দিব। বাট দুইটা বার দিলেও এখনও যোগ থাকতেছে, এই জন্য একটা ভার ভেঙে দিব। একটা ভার ভেঙে দিলে কি হবে, A এর ওপর একটা বার যাবে, B এর ওপর একটা বার যাবে, মাঝখানের যোগটা গুণ হয়ে যাবে। একটা বার ভাঙছি, তাহলে ওপরের বারটা অক্ষত থাকবে। এবার যদি খেয়াল করো, A এর ওপর বার, নটের কাজ, B এর ওপর বার, নটের কাজ। এই দুইজনকে গুণ করে নট, অ্যান্ড করে নট, অ্যান্ড করে নট, যেটা অ্যাকচুয়ালি NAND-এর কাজ। তার মানে আমি আগে A বার বের করবো, B বার বের করবো, দেন এই দুইজনকে শুধু NAND গেট দিয়ে পাস করবো, কাজ শেষ। চলো চলে আসি, একদম সহজ কিন্তু। আসো, প্রথমে হচ্ছে আমি A থেকে একটা লাইন বের করে দুইটাকে আমি হচ্ছে NAND গেট দিয়ে পাস করব, এটা হয়ে যাবে A বার। শিখছি না? অবশ্যই শিখছি। B থেকে একটা লাইন বের করে দুইটা করে হচ্ছে NAND গেট দিয়ে পাস করব, এটা হবে B বার। দেন এই দুইজনকে জাস্ট সিম্পলি আবার NAND গেট দিয়ে পাস করলেই কি হবে, এই যে যা দেখতেছো ওইটা পাওয়া যাবে, অর্থাৎ A বার ইন্টু B বার, মানে গুণ হবে, দেন নট হবে, এবং এইটা মানেই হচ্ছে আমরা পাইলাম A প্লাস B। তার মানে পরীক্ষার হলে যদি করতে হয় কখনো NAND দিয়ে অর, সিম্পলি আমরা কি করব, এই তিনটা গেট মিলায়া একটা প্যাকেজের মতো চিন্তা করবো, যে এই তিনটা গেট মানে হচ্ছে এর আগে আমি যাদেরকে পাঠাবো এই তিন গেট হয়ে কিছু একটা হবে, জাস্ট যোগ হয়ে যাবে। অ্যাজ এ হোল প্যাকেজ আকারে চিন্তা করতে হবে। তাহলে এবার যদি আইডেন্টিফাই করি, আমরা একটু শর্টলি একটু আইডেন্টিফাই করব, যে এখান থেকে একটু দেখো, আমি একটা ডিফারেন্ট কালার রাখবো যাতে তোমরা ট্র্যাক রাখতে পারো। ধরো হচ্ছে আমি একটা ডিফারেন্ট কালারের মধ্যে, ধরো ওকে এই কালারটা নিলাম।
সো একটু খেয়াল করে দেখো, ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়নের সময়, ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়নের সময় গেট লাগছে হচ্ছে একটা, মাথায় রাখবা একটা। ন্যান গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়নের সময় গেট লাগছে হচ্ছে দুইটা, দেখছো। ন্যান দিয়ে অর গেট বাস্তবায়নের সময় গেট লাগছে তিনটা। তার মানে হচ্ছে আমার এইখানে যে অর অপারেশন ছিল, ন্যান দিয়ে অর করতে গেট লাগে তিনটা, তার মানে একটা অরের জন্য গেট লাগবে কয়টা? তিনটা। ন্যান দিয়ে অ্যান্ড করতে গেট লাগে দুইটা, তার মানে দুইটা আমার হচ্ছে অ্যান্ডের জন্য যেহেতু দুইটা লাগে, তাহলে 2 × 2 মানে 4টা হচ্ছে আমার ন্যান গেট লাগবে। নট গেট যেহেতু বাস্তবায়ন করতে একটা লাগে, তার মানে দুইটা নটের জন্য আমার লাগবে হচ্ছে দুইটা, তার মানে টোটাল আমার গেট হবে 9টা। তার মানে তোমাকে যে পরীক্ষা হলে বললো ন্যান দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন, এটা তো এমসিকিউতেও আসতে পারে যে ন্যান গেট দিয়ে এক্সোর বাস্তবায়নে টোটাল কয়টা গেট লাগবে? ন্যান গেট লাগবে 9টা। তার মানে আমার অ্যান্সারে আমি এখানে যে আঁকবো, এখানে আমাকে 9টা গেট দেখাইতে হবে। যদি 9টা গেট থেকে কম থাকে, বুঝে নিবা যে তুমি ভুল করে ফেলছো। তো চলো খুব দ্রুত একটু চলে যাই। এর জন্য প্রথমে এ আর হচ্ছে বি, তাদের থেকে লাইন নিব। এ এর একটা ইনপুট লাইন, বি এর একটা ইনপুট লাইন, খুব ভালো করে খেয়াল করো। দেন যেহেতু এরও আমার নট লাইন লাগবে, বি এরও আমার নটের লাইন লাগবে, এর জন্য আমরা যেটা করব, দেখো এখান থেকে আমি একটু দেখাই, একটু গ্যাপ দিয়ে আমি হচ্ছে এখানে দেখালাম, একটু গ্যাপ দিয়ে গেলাম। আমি একটা অন্য কালারে, ধরো হচ্ছে হলুদ, এইখানে খুব ভালো করে খেয়াল করবা, এইখানে আমি হচ্ছে একটা অ্যান্ড গেটের আগে একটা গোল্লা দিলাম। তার মানে হচ্ছে এইখানে আইনা আমি হচ্ছে দুইটা লাইনকে একটা লাইন করে ফেললাম, দেখছো এই যে এখানে। তেমনি এইখানেও যদি আমি কি করি, আবারও একটা অ্যান্ড গেট আঁকি, সরি ন্যান গেট, এবং একটা লাইনকে দুইটা লাইন আকারে দিতে পারি, ওকে, এই যে এটা, তাহলেই কি হবে, এই নিচের লাইনটা কি হয়ে যাবে জানো? এইটা তো এ ছিল, এটা হয়ে যাবে এ বার, এটা তো বি ছিল, এটা হয়ে যাবে বি বার। তাহলে আমি দুইটা গেট দিয়ে আমি হচ্ছে নট গেটের, যেহেতু আমার লাইন লাগবে নেটের, আমি হচ্ছে তখন এটা থেকে নিতে পারবো। আমার দুইটা গেট শেষ, এখন আমাকে 7টা গেট ইউজ করতে হবে। সো প্রথমেই আসো, আমি একটু সাইডে একটু ইকুয়েশনটা লিখে ফেলি। এ এক্সোর বি মানে হচ্ছে এ এর সাথে বি বারের অ্যান্ড যোগ এ বারের সাথে বি এর অ্যান্ড। তো প্রথমে ধরো আমরা হচ্ছে একটাকে হাইলাইট করি, ধরো এ বি বার বের করব। তো এ বি বার বের করার জন্য যেহেতু তাদের মধ্যে হচ্ছে গুণ হবে, কি হবে? গুণ। আমরা জানি ন্যান দিয়ে যদি অ্যান্ড করতে চাই, এই যে এখানে খেয়াল করো, ন্যান দিয়ে যদি অ্যান্ড করতে চাই গেট লাগবে দুইটা। দুইটা কীভাবে? এই যে এর পরে যদি এটা দিই তাহলেই হয়ে যাবে। তো সিম্পলি দেখো, আমি এত এক্সপ্লেনেশন কিন্তু এখানে দেওয়া পসিবল না। সো এইগুলো হচ্ছে একটু বুঝা নিবা, যেহেতু আগে এই বেসিকটা ক্লিয়ার, তাহলে হচ্ছে আমরা খুব দ্রুত যাইতে পারি। যে এ থেকে একটা লাইন নিলাম, এটা হচ্ছে আমার ঘামের জন্য লেখাটা উঠতেছে না, কত কষ্ট করতেছি তোমাদের। অর্থাৎ ওকে, এটা লাইনও ভালো না, আমি হচ্ছে অন্য আরেকটা কালার নেই, এটা লাইটিং কালার, ওকে সুন্দর। এ থেকে একটা লাইন নিলাম, বি বার, তার মানে বি বার থেকে একটা লাইন নিলাম, এদেরকে আমি পাস করবো একটা ন্যান গেট দিয়ে। দেন এই একই লাইন যেটা পাবো সেটাকে পাস করবো আরেকটা ন্যান দিয়ে। এই কম্বিনেশন হলে যেই দুইজন পাস হয়েছে সেই দুইজনের মধ্যে একটা গুণ হয়ে যাবে। খেয়াল করছো? পাস হয়েছে হচ্ছে এ আর বি বার, এই কম্বিনেশনে দিয়ে বের হওয়ার পর বের হয়ে গেছে এ ইন্টু বি বার, মানে গুণ হয়ে গেছে। খুবই সহজ। এরপরে অনুরূপভাবে আমি যদি আরেকটা অন্য ডিফারেন্ট কালার নেই, ওকে, এখন আমাকে যেটা করতে হবে খেয়াল করে দেখো, এ বার থেকে বি বারের মধ্যে একই জিনিস করতে হবে। আমি যেটা করব, এবার থেকে একটা কালার নেব এবং বি বার, সরি এ বার এবং বি থেকে নিয়ে প্রথমে একটা ন্যান গেট দিয়ে পাস করব, দেন একই লাইন আবার আরেকটা ন্যান দিয়ে পাস করব, দুইটা মিলায় হয়ে যাবে এ বার ইন্টু বি, ওকে, এ বার ইন্টু বি। এখন এই দুইজনকে দেখো, এই দুইজনকে যোগ করতে হবে। যোগ মানে হচ্ছে অর মানে হচ্ছে তিনটা গেট, এই যে এই দুইজনকে আগের সেম লাইন, তারপর হচ্ছে আবার নর্মাল। তার মানে হচ্ছে কিছুই না, আমরা এখানে যেটা পাইলাম,
আমি হচ্ছে ডিফারেন্ট আরেকটা কি কালার দেওয়া যায় যেটা চোখে ফুটবে, ধরো হচ্ছে একটা অন্য কালার দিলাম। ওকে, তার মানে এইটাকে এখন হচ্ছে আরেকটা আমরা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে পাস করব, এইটাকে হচ্ছে আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করব, এই দুইজনকে আবার ন্যান্ড গেট দিয়ে পাস করব। তাহলে যেটা হবে, এই তিনজন মিলে অর গেট হিসেবে কাজ করবে। অর সিম্পলি এটা হয়ে যাবে কি, সিম্পলি এটা হয়ে যাবে এ ইন্টু বি বার, যা প্রবেশ করছে যোগ হবে এ বার ইন্টু বি। এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এক্সরের সমীকরণ। এবং যদি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9, মানে আমাদের প্রেডিকশন ছিল 9টা গেট, এই যে 9টা গেট, এখানেও গেট লাগছে 9টা, পারফেক্ট। তো এই হচ্ছে 5-এ 5। তা আসলে পরীক্ষার হলে তুমি এইটা পারলেই স্যার নাম্বার দিয়ে দিবে, এত কিছু ব্যাখ্যা করার দরকার হয় না। বোর্ডে করোয়া লাগে, অ্যাডমিশনের তো বুঝতেছো, বাট এইটা পারতে হলে তোমাকে তো জানতে হবে রে, অর গেট বানাইতে 3টা লাগবে, নট গেট বানাইতে 2টা লাগবে, কেন এইভাবে পাঠাইলাম, লজিকটা কি, এই ব্যাখ্যা যদি জানো তোমার জন্য এই কাজটা বের করা কি অনেক অনেক সহজ। তো এইভাবে 10 মার্ক ইনশিওর করতে পারলা। তারপরে আসে মজার পড়া, প্রোগ্রামিংয়ের লুপ। খুবই সহজ একটা লুপ আসছে, ফর লুপ। তো সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো যা 10 থেকে 50, স্টার্ট হচ্ছে 10, এন্ড হচ্ছে 50 থাকা বিজোড় সংখ্যাগুলোকে ফর লুপ ব্যবহার করে বের করবে এবং তা স্ক্রিনে প্রদর্শন করবে। দেখ, এই বিষয়গুলো ইন্টারমিডিয়েটে মানে বোর্ডের জন্য খুবই কমন। 1 থেকে 50 প্রিন্ট করো, এনে বলছে 1 না 10 থেকে 50 বিজোড় প্রিন্ট করো, ইফের ভিতরে একটা বিজোড়ে কন্ডিশন দিতে হবে, সিম্পল। তো এইটা করার জন্য আমাদের যেহেতু প্রোগ্রাম লিখতে হবে, আমরা হচ্ছে ডিরেক্ট সলিউশনে চলে যাই। যে দেখ সলিউশনের জন্য কি হবে, আমরা জানি যে কোডের স্ট্রাকচারগুলো একটু ভুলে যেতে পারিস, বাট তার জন্য আমি হচ্ছে আগে যেটা করি যে ফর লুপের স্ট্রাকচারটা বের করে দিই। যে আমরা ফরের ক্ষেত্রে এই জায়গাতে আমরা দেই হচ্ছে শুরু কোথা থেকে, তারপর একটা সেমিকোলন দিয়ে আমরা হচ্ছে এখানে দেই হচ্ছে শর্ত বা কন্ডিশন, তারপরে আবার কোলন দিয়ে এখানে আমি দেই হচ্ছে কি যে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, যেটা আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলতে পারি, যে কিছু বাড়ানো বা কমানো। ঠিক আছে, যে আমি ধরো একটু বাংলায় লেখার জন্য বললাম যে হচ্ছে হ্রাস বা বৃদ্ধি, কমানো বা বাড়ানো, দেন একটা ব্রেকেট থাকে যের ভিতরে হচ্ছে ফর লুপের কাজগুলো হতে থাকবে। এই তো ফর লুপের স্ট্রাকচার। তো এইখানে ধর শুরুর ক্ষেত্রে শুরু হবে 10 থেকে, এবং শর্ত হতে পারে যে 50-এর আগ পর্যন্ত, আর বৃদ্ধি মানে এক এক করে বাড়াবো, আর ভিতরে কিছু কন্ডিশন দিব, যে ইফ দিয়ে দেখবো যে জোর কিনা বা বিজোড় কিনা, জোর হলে করবো না, বিজোড় হলে প্রিন্ট করবো। সিম্পলি এই লজিক দিয়ে আমরা এটা করতে পারি। তো আমি যদি একদম কোডে যাই, একদম র কোড খাতায় লিখতে হবে এরকমভাবে যদি করতে চাই, তাহলে আমার কোডটা কি আসতেছে, ফার্স্টে আসতেছে হচ্ছে হ্যাশ, সি এর ক্ষেত্রে আমরা জানি ইনক্লুড দিয়ে হেডার ফাইল ইউজ করতে হয়, তো আমরা ইউজ করি stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট ডট এইচ। তারপরে আমাদের একটা ফাংশন থাকতে পারে ইন্টিজার মেইন অথবা ভয়েড মেইন। ইন্টিজার মেইনের পর একটা ফার্স্ট ব্রেকেট, কারণ মেইন একটা ফাংশনের পরে আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে হচ্ছে লুপের যেই কোড ব্লকসটা থাকে, লুপের যে ব্লক যার ভিতরে লিখবো মেইন ফাংশনে, সেই জিনিসটা আসবে। এখন যেহেতু আমরা জানি যে কি করতে হবে, 10 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তো এর জন্য আমরা যেটা করতে পারি যে এইখানে কিছু ভেরিয়েবল আমরা হচ্ছে নিয়ে আসতে পারি, নিয়ে আসার আসলে দরকার নাই, অথবা চাইলে আমরা হচ্ছে একটা কাজ করি ইন্টিজার আই, এইটাকে ডিক্লেয়ার করে রাখলাম, মানে আই দিয়ে ধরো আমরা হচ্ছে চলাচল করবো, যে আই এর প্রথমে একটা 1 ভ্যালু থাকবে বা 10 ভ্যালু থাকবে, তারপর আস্তে আস্তে যাব। খুবই সহজ, দেখো চিন্তা করে দেখো, আর কোনো ঝামেলা নাই। এখন আমি জাস্ট হচ্ছে ফর লুপে আসবো। ফর লুপে কি থাকে, প্রথমে শুরু, আমি বললাম যে আই এর ভ্যালু হবে 10 কোলন, শর্ত কি কতক্ষণ ঘুরবে, যতক্ষণ না আই এর ভ্যালু 50 হচ্ছে, কারণ 10 থেকে 50। তারপর কোলন দেওয়ার পর আমি প্রতিবার আই এর ভ্যালু 1 করে বাড়াবো, তো আই ইকুয়াল টু আই প্লাস 1 দিতে পারি, অথবা তোরা জানিস অনেকেই যে আই ইকুয়াল টু আই প্লাস 1 লেখা যেই কথা, যদি আমি আই প্লাস প্লাস লিখি তাও একই কথা। তো এইটা দেখবে যে আমি একটু বারবার কন্ডিশন চেঞ্জ করবো, এটা আসলে কয়েকভাবে সলিউশন হতে পারে।
অনেকে আবার হচ্ছে যে ইন্টিজার আই এখানে করিসই নেই, তো তারা কিন্তু একটা কাজ করতে পারি, তারা হচ্ছে এইখানে আইসাও যদি লিখিস যে ভাই আমি ওইখানে ডিক্লেয়ার না করে এইখানে ইন্টিজার আই ইকুয়াল টু 10 থেকে শুরু করব, তাও হবে। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমি একটু কন্ডিশনটা একটু অন্য কালারে লিখি, যে ইফ, যদি, কন্ডিশনটা কি, আমি তো আয়ের ভ্যালু 10 দিয়ে শুরু করলাম, আমি হচ্ছে যেটা করব আয়ের ভাগফল বের করব 2 দ্বারা ভাগ করে, কারণ জোর না বিজোরের জন্য তো 2 দ্বারা ভাগ হলে জোর, 2 দ্বারা ভাগ না হলে বিজোর। তা আমরা ভাগ শেষ কিভাবে বের করি, মড দিয়ে বা মডুলাস দিয়ে। আই, এই হচ্ছে আমাদের মড সাইন 2, এর মানে হচ্ছে যে আই ধরো ইনিশিয়ালি 10 শুরু হলো, তাকে আমি ভাগ করলে ভাগশেষটা কত, মড মানে ভাগশেষ, তার মানে আই মড 2 মানে হচ্ছে আইকে যদি আমি ভাগশেষ বের করি 2 দ্বারা, তো সেইটা যদি ইকুয়াল নট ইকুয়াল 0 হয়, এটা মানে কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো, যে আই মড 2 মানে ভাগশেষ, নট ইকুয়াল টু মানে কি সমান না কার, 0, তার মানে 2 দ্বারা ভাগ করলে আইদার ভাগফল 0 হইতে পারে নাহলে 1 হইতে পারে। তা আমি যদি বলি 0 না হলে, 0 না হলেও বিজোড়, অথবা আরেকটা কাজ করতে পারি, যে চাইলে আমরা হচ্ছে এইখানে নটটা বাদ দিয়ে আমি হচ্ছে ইকুয়াল ইকুয়াল হচ্ছে 1 দিতে পারি, তার মানে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 1 হয়, ভাগশেষ 1 হলে বেজোড়, দুইভাবেই হতে পারে, এটা বেটার। যে আমি বললাম যে আমি ভাগশেষ বের করবো, এই যে এটা মানে হচ্ছে ভাগশেষ বের করা। আবারও বলি, ধরো আয়ের ভ্যালু হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 মড 2, 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তার মানে এটা রেজাল্ট হবে 0। আবার যদি 11 মড 2 করি, 11কে 2 দ্বারা ভাগ করলে এটা রেজাল্ট হবে 1, মানে ভাগশেষটা কত, তাহলে ভাগশেষ কি 1 হলে তো বেজোড়, তার মানে তখন আমি যা হচ্ছে এই যে এটার ব্লকের ভিতরে একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এই সংখ্যাটাকে প্রদর্শন করব। তা আমি প্রদর্শন কিভাবে করব, এই যে প্রিন্ট এফ, প্রদর্শন করার জন্য আমাদের একটা ফাংশন থাকে, সেটা হচ্ছে প্রিন্ট এফ। তো প্রিন্ট এফ ফাংশনের কিছু শর্ত থাকে, যেকে ব্রেকেট দিতে হয়, ইনভার্টেড কমা দিতে হয়, এবং যেহেতু সংখ্যাটা প্রিন্ট করতে হবে এই জন্য আমি দিব হচ্ছে পার্সেন্ট বা $d। এটা প্রিন্ট এফের ভিতরে দিলে বোঝা যায় যে $d মানে হচ্ছে পরবর্তীতে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আসবে, এবং এইখান থেকে আমি ইন্টেনশনালি একটা গ্যাপ রাখবো, যেহেতু বেজোড় সংখ্যাগুলো প্রকাশ করতে হবে, আমি চাই যে একটা সংখ্যার সাথে পরের বেজোড় সংখ্যার একটা গ্যাপ আসুক, সেই জন্য যে এখানে ছোট একটা গ্যাপ রাখছি। দেন আমাকে যেটা করতে হয়, কমা দিয়ে আই বলে দিতে হয়, এবং ব্রেকেট দিয়ে যদি আমি হচ্ছে কোলন দিই, সেমিকোলন দিই, তাহলে হচ্ছে আমাদের লাইনটা শেষ হবে। এর মানে হচ্ছে কি, যে প্রতিবার আমি আই প্রিন্ট করব যদি আইটা বেজোড় হয়, আদারওয়াইজ এটা এখানে আসবেই না। যদি এটা 1-এর সমান না হয়, ভাগশেষটা 1-এর সমান না হয়, মানে জোর হলে এখানে আসবেই না। সো আমি সিম্পলি এখন আমার এইখান থেকে হচ্ছে ফর লুপের কাজটা শেষ করে দিতে পারি। ফর লুপের কাজটা শেষ হলে, যেহেতু সবার আগে আমি হচ্ছে ইন্টিজার দিছি, তো আমার ফাংশন আমাকে কি করতে হবে, একটা রিটার্ন লিখতে হবে, রিটার্ন 0, 1 2 3 দিলেও হবে, বাট যেহেতু কিছুই রিটার্ন করার নাই, জাস্ট কাজ শেষ করা বুঝাইছি, এই জন্য এটা দিলাম। আর সবার উপরে দেখো যে একটা আমার মেইন ফাংশনের একটা ব্লক শুরু হয়েছিল সেকেন্ড ব্রেকেট দিয়ে, তো সেই সেকেন্ড ব্রেকেটটা এখানে দিয়ে হচ্ছে আমরা কোডটা শেষ করব। এই হচ্ছে আমাদের 5, মানে ভাবা যায় এটা তো আমার 1 মিনিটও লাগবে না, সত্য কথা, যদি প্র্যাকটিসে থাকো। তো এখন আমরা যেটা করব, এইটার কোডটাও করে দিই যাতে বুঝিস যে আসলে জোরের জায়গা বিজোড় দিলে আসলে খুব কঠিন হইতো না। তার জন্য তোমরা সবাই হচ্ছে পিসি থেকে গুগলে চলে আসবা, গুগলে চলে আসে সার্চ দিবা হচ্ছে অনলাইন সি কম্পাইলার, এটা লেগে সার্চ দিলেই প্রথমেই পাবা প্রোগ্রামিজের, এটা খুবই ভালো সি প্রোগ্রাম টেস্ট করার জন্য। সো যে যেখানে পারো প্র্যাকটিস করতে পারো, বাট চলো আমরা হচ্ছে এটা দেখি। তো প্রথমেই দেখো যে একটা, আমি একটু জুম করি, একটা স্ট্রাকচার অলরেডি আছে, তো বেসিক স্ট্রাকচারটা থাকুক, আমরা হচ্ছে এটার উপর এডিট করব। যে দেখো প্রথমে হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট, কারণ এটা একটা ফাংশন। তো এখন আমরা যেটা করতে পারি, যেটা বললাম যে আমরা চাইলে ইন্টিজার আই একটা ভেরিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করে রাখতে পারি। দেন আমি ফর লুপে চলে গেলাম, ফর লুপে আমি বললাম যে আয়ের ভ্যালু হবে 10, কারণ 10 থেকে শুরু হবে, তারপর একটা সেমিকোলন, তারপর কত পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না 50 হচ্ছে, তার মানে 50-এর সমান বা তার ছোট হলে লুপটা চলবে। তো প্রথমে গেল ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন বা শর্ত, আর লাস্ট যেটা থাকবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো এক এক করে বাড়ানোর দুইটা নিয়ম আমি বলছিলাম, যে i = i + 1 দিলেও হবে, অথবা
আই প্লাস প্লাস দিলেও হবে। দেখতেছো, মানে এই জিনিসগুলো একদম যে একই ফরম্যাটে সলিউশন হবে তা না, ছোটোখাটো জিনিস তোমরা নিজেরা ট্রিক করতে পারো। তারপর আমি যদি যাই যে ফর লুপে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, ইফ এই আই সংখ্যাটা বিজোড় কিনা সেটা চেক করতে হবে। তা আমি হচ্ছে ভাগশেষ বের করব। ভাগশেষ কিভাবে করে? পার্সেন্ট দিয়ে। আসলে না, পার্সেন্ট বলাই যাবে না, পার্সেন্ট মানে কিন্তু শতকরা। অলওয়েজ বলতে হবে এটাকে আমরা বলবো হচ্ছে মডুলাস। মডুলাস মানে ভাগ করা। তার মানে আই মড 2, তার মানে আমি আই মানে যেটা দিয়ে আমি হচ্ছে শুরু করলাম ধরো প্রথমে 10, সেইটার আমি হচ্ছে ভাগশেষ বের করবো। ভাগশেষটা কত হইতে হবে? বেজোর হইতে হলে ভাগশেষটা হইতে হবে নট ইকুয়াল টু 0, অর্থাৎ শূন্য হইতে পারবে না, কারণ শূন্য হলে তো জোর। অথবা আমরা নট ইকুয়াল টু না দিয়ে জাস্ট দুইটা ইকুয়াল দিব, মানে একের সমান হইতে পারে। সো এইখানে কিন্তু দুইটা কন্ডিশন, এক হচ্ছে যে নট ইকুয়াল টু 0 দিলেও হবে, যেটা বললাম যে নট ইকুয়াল টু 0 এর মানে হচ্ছে কারণ ভাগশেষ 0 মানে তো জোর, অথবা ইকুয়াল 1 মানে ভাগশেষ 1 হলেও তো বেজোর। সো যদি বেজোর হয় তখনই আমি শুধুমাত্র প্রিন্ট করব, নাহলে আমি প্রিন্ট করব না। প্রিন্ট করি কি দিয়ে? প্রিন্ট এফ দিয়ে। এখানে আমি দেবো হচ্ছে %d, কারণ ডেসিমাল। দেন আমি একটা গ্যাপ রাখবো। কেন গ্যাপ রাখবো একটু পরেই বুঝবি। যে এখানে আমি কমা দিয়ে হচ্ছে যদি আই দেই এবং সবার শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে, এটা না দিলেও কিন্তু কাইটা দিবে স্যার, অ্যাটলিস্ট 1 মার্ক কাইটা দিবে। তো এইখান থেকে যদি আমি এখন এটাকে প্রিন্ট করি, কি হবে? প্রথমে আয়ের ভ্যালু 10 থেকে শুরু 50 পর্যন্ত হচ্ছে চলতে থাকবে। তো প্রতিবার করে আমি হচ্ছে চেক করব যে এটা হচ্ছে বেজোর কিনা। তা আমি যদি রান করি, দেখ 11, 13, 49 মানে সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি যদি স্পেসটা না দিতাম তাহলে কি হতো? একসাথে হয়ে গেছে, তাহলে তো হইলো না। তো প্রতিটা সংখ্যার পরে যাতে একটা গ্যাপ থাকে এই জন্য হচ্ছে আমরা স্পেস দিই। তো পরীক্ষার হলে না কি স্পেস দাস না, দেখবে যে স্যার এক কাইটা দিবে। তো এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসটা হচ্ছে বোঝার বিষয়। দেন লাস্টে রিটার্ন থাকবে। আবার যে আমি রান করি এটা হলো, অথবা আমি যদি হচ্ছে স্পেস না দিয়ে \n দিই, তার মানে কি নিউ লাইন রান করলে কি হবে? নিচে আসবে এই যে 11, 13, 49। তো এইভাবে হচ্ছে আসলে খুবই সহজ একটা সলিউশন। এইটাই ছিল আমাদের। এখন আমি লাস্টলি বলি, অবশ্যই তোরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বিভিন্ন মানুষের কাছে এটা হচ্ছে শেয়ার করবে। তো ভালো থাক, সুস্থ থাক। সামনে আরও অ্যাডমিশন আইসিটি আছে, ভালো করে প্রিপারেশন নাও। যারা কলেজে আছিস বুঝিস ইন্টারে পড়াই আসে, কিন্তু প্রিপারেশন ঠিক মতো না নিলে কী হতে পারে। ওকে, আসসালামু আলাইকুম।